গণতন্ত্র ভালো নাকি একনায়কতন্ত্র ভালো নাকি স্বৈরতন্ত্র ভালো? সাম্প্রতিক বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বিশাল টার্ম আমরা আলোচনা করতেছি, প্রচুর টার্ম আমাদের আলোচনা হচ্ছে। আমাদের টপিক যেটা আজকে আমরা আলোচনা করব, দেখো, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। খুবই রাজনীতি সচেতন যারা, তাদের টপিক বলতে পারো। এখন আমাদের সবারই কম বেশি রাজনীতি সচেতনতা থাকা উচিত। রাজনীতির সচেতনতা তোমাকে তোমার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সজাগ রাখবে। তুমি রাষ্ট্রের কাছে কি পাও, রাষ্ট্র তোমার কাছে কি পায়, এসব জিনিস নিয়ে তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে পলিটিক্যাল অ্যাওয়ারনেস রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র কি, বা একনায়কতন্ত্র কি, বা স্বৈরতন্ত্র কি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের গণতন্ত্র এই জায়গায় যখন আমরা বুঝতে চাইব, প্রসঙ্গক্রমে এই জিনিসগুলো চলে আসবে। আমরা একটা বেসিক আলোচনা করে তারপরে প্রশ্নের দিকে যাব। এটা তোমাদের জন্য ভালো হবে, কারণ এখানে কিছু থট আছে। এই থটগুলো তোমরা যদি আমি বুঝাইতে না পারি, দেন পুরো চ্যাপ্টারের আসল জিনিস যেটা, সেটা তোমার মাথায় ঢুকবে না। চলো আমরা একটু কথা বলি গণতন্ত্র কি এটা নিয়ে, ঠিক আছে? দেখো, গণতন্ত্র, তার সাথে খুব সিম্পলি আরেকটা জিনিসের একটা ডিস্টিংগুইশ করার সুযোগ থাকে, সেটা হচ্ছে সমাজতন্ত্র। যদিও এটা সরাসরি এই টপিকের আলোচনার বিষয় না, কিন্তু চলে আসে প্রসঙ্গ, মানে ধরেই যদি আমি বলি তাহলে চলে আসে। প্রথমত, গণতন্ত্র যেটাকে আমরা ডেমোক্রেসি বলি, এটা প্রকৃতপক্ষে হচ্ছে ক্যাপিটালিজম। এটা আমি আবারও বলছি, আজকের টপিকের থটে হচ্ছে তোমার পলিটিক্স, কিন্তু গণতন্ত্রের সাথে কীভাবে অর্থনৈতিক বিষয়টা জড়িত, গণতন্ত্রের অর্থনৈতিক দর্শন যেটা, সেটা এখানে লাগবে, ঠিক আছে, খুব প্রাসঙ্গিকভাবে। আর সমাজতন্ত্র যেটাকে আমরা বলছি হচ্ছে সোশ্যালিজম। এই দুটোর মধ্যে পার্থক্য কি তুমি কি জানো? যে শুধু গণতন্ত্র না, প্রকৃতপক্ষে তুমি যদি ফিনান্সিয়াল কনসেপ্ট থেকে ধরো, শুধু গণতন্ত্র না, গণতন্ত্র, তারপরে কলোনিয়ালিজম, নিও কলোনিয়ালিজম, লিবারালিজম, তারপরে গ্লোবালাইজেশন, তারপরে মার্কেট ইকোনমি, ওপেন মার্কেট ইকোনমি, এগুলো সবগুলো একই জিনিস। যেখানে তোমার বাজার ওপেন রাখার কথা বলা হয়, অর্থাৎ বাজার মুক্ত বা উন্মুক্ত সবার জন্য। এটাকে যদি আমি বলি মুক্ত বাজার অর্থনীতি, তাহলে আর বেশি সহজ হবে। এটাকে যদি আমি কি বলি মুক্ত বাজার অর্থনীতি, তাহলে এটা আরো সহজে বুঝতে পারবা। আর এখানে যদি বলি যে সরকার কি করে বাজার নিয়ন্ত্রণ করে, সোজা কথায় বললে উৎপাদনের যে উপাদান সমূহ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সমস্ত কিছু সরকার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সরকার তোমাকে রিক্রুট করবে, তুমি সরকারের হয়ে কাজ করবা, সরকারের হয়ে তুমি উৎপাদনে নিয়োজিত থাকবা, সরকার তোমাকে পারিশ্রমিক দিবে এবং সরকার ন্যায্যভাবে সবাইকে তার প্রাপ্য বুঝাই দিবে। রাষ্ট্র এখানে প্রফিট করবে, রাষ্ট্র রপ্তানি করবে, রাষ্ট্র তার জনগণের কাছে জিনিস বিক্রি করবে, ওই প্রফিটের টাকা দিয়ে রাষ্ট্র সবার জন্য সমানভাবে উন্নয়ন করবে। এটা হচ্ছে সমাজতন্ত্রের থট। রাষ্ট্র বা সরকার বাজার নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বাইরের জিনিস কি এখানে বাজারে আসে না? আসে, তবে বাজারটা খুব বেশি নিয়ন্ত্রিত থাকে, বেশি আসতে পারে না। আর যেগুলো আসে সেগুলোর উপরে অনেক বেশি ট্যাক্স আরোপ করা হয়, প্রচুর পরিমাণে সম্পর্ক শুল্ক দেওয়া হয়, যাতে করে দেশের মানুষ বাইরের জিনিস না কিনে। আর গণতন্ত্রের যে ফিনান্সিয়াল আইডিওলজির কথা বলছি, যেটাকে আমরা ক্যাপিটালিজম বলতেছি, গণতন্ত্র বা পুঁজিবাদ, সেটা হচ্ছে বাজার ওপেন থাকবে, যেটার মূল ধারণাটা আমরা বলি গ্লোবালাইজেশন। খারাপ জিনিসগুলো সবকিছু সবসময় দেখবা ভালো জিনিসের মোড়কে আবৃত করে তোমার খাওয়ানো হয়। জিনিসটা ভালো না, তোমরা খাওয়ানোর জন্য একটা ভালো কথা দিয়ে খাওয়ানো হবে। কথা কি বুঝতে পারছো? তো গণতন্ত্র এই চমৎকার আইডিয়াটা, বা তোমার আমাদের কাছে বলা হচ্ছে যে বাজার ওপেন থাকবে সবার জন্য, বা গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। এখন পৃথিবীতে পুরা পৃথিবীটা একটা পরিবারের মতো বা গ্রামের মতো যদি কল্পনা করো, এটার আইডিয়াটাই হচ্ছে বিশ্বায়ন। এটা গ্রামে অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো বাড়ি থাকে, একে অপরের প্রতিবেশী হয়। তা আমি তোমার বাড়িতে যাব, তুমি আমার বাড়িতে আসবে, ভিসা পাসপোর্ট কেন লাগবে? তো পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে পণ্য ঢুকবে, এবার খেয়াল করো, মানুষ না, পণ্য ঢুকবে, তাতে করে বাধা কিসের? তো পুরা মার্কেট সবার জন্য, পুরা পৃথিবী সবার জন্য। এই যে বিশ্বগ্রাম ধারণা, মার্শাল ম্যাকলুহান বলছিলেন, এটাই হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। তো আইডিয়াটা সুন্দর, আমরা সবাই সবার বন্ধু হব, একে অপরের কাছে খুব সহজে আসা যাওয়া করবো, এক্সচেঞ্জ করব। কিন্তু মার্কেট যদি ওপেন হয়, আমার গরিব দেশের মার্কেটটা কি করবে? বড়রা এসে দখল করে ফেলাবে। গরিব দেশের মার্কেট কি করবে?
গরিব দেশের যেটা মার্কেট সেটা বড়রা এসে কী করে ফেলবে, দখল করে ফেলবে। তো গরিবের মার্কেট বড়রা দখল করে ফেলালে আলটিমেটলি গরিবের টাকা চলে যাবে বড় লোকের পকেটে। লাইক তুমি বাংলাদেশের মার্কেট দেখো, অটোমোবাইল থেকে শুরু করে কসমেটিক্স সব জায়গায় দেখো বিদেশি জিনিসের সয়লাভ, এবং এতে করে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। তো মুক্তবাজার অর্থনীতি কথাটা শুনতে ভাল লাগলেও এটা আসলে প্রকৃতপক্ষে এক ধরনের উপনিবেশ যে তারা তৈরি করছিল আমাদের এখানে। এই উপনিবেশেরই একটা পরবর্তীতে মডিফিকেশন, অর্থাৎ এই জন্য আমি বলছি উপনিবেশবাদ নব্য উপনিবেশবাদ। উপনিবেশবাদে তারা দেশ দখল করতো, তারপরে আমার কাছ থেকে জোর করে মারপিট দিয়ে টাকা নিত। আর নব্য উপনিবেশবাদে তারা দেশ দখল করবে না, তারা আমার উপরে বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণ করবে। এটা কালচারাল হইতে পারে, ইন্টেলেকচুয়াল সিস্টেমে হইতে পারে, এটা ইকোনমি দিয়ে মার্কেট দিয়ে হতে পারে। তারা আমার উপর কন্ট্রোল তৈরি করে রাখবে। আমি তার মতো হয়ে গেলে, তার জিনিস আমার ব্যবহার করতে কোনো আপত্তি নেই, তখন আমি আমার টাকা তার পকেটে ঢেলে দিব। এটা নামে নব্য উপনিবেশবাদ। এই নব্য উপনিবেশবাদটা আমাদেরকে খাওয়ানো হয়েছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের নাম দিয়ে। বুঝতে পারছো? এটার সাথে নানান কথাবার্তাগুলো যুক্ত করে তোমাকে আমাকে গেলানো হচ্ছে। এটাকেই বলা হচ্ছে উদারতাবাদ। উদারতাবাদ মানে হচ্ছে মার্কেট ওপেন করো। সব কিছুর পিছনে হচ্ছে উদারতা, মানে মার্কেট ওপেন করো। মার্কেট ওপেন করলে আমার মার্কেটে সে ঢুকবে, ঢুকে তার কোকাগুলো আমাকে খাওয়াবে, কিন্তু আমার বাংলাদেশের প্রাণাপ তার দেশে গেলে ওইভাবে আর চলবে না। এটা হচ্ছে মূলত গণতন্ত্রের আইডিয়া। গণতন্ত্রের অ্যাকচুয়াল আইডিয়া যেটা ফিনান্সিয়াল আইডিয়া। পৃথিবীতে তুমি দেখো রাশিয়ার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, এটা কিন্তু ডেমোক্রেসির সাথে বা ক্যাপিটালিজমের সাথে সোশ্যালিজমের দ্বন্দ্ব। পৃথিবীতে যে দুইটা ব্লক স্নায়ুযুদ্ধ যে হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ, এই যে দুইটা ব্লকে বিভক্ত হয়েছিল, এই যে পৃথিবীটা দুইটা আইডিওলজিতে আলাদা হয়ে গেছিল। এই আইডিওলজির মূলে একটা হচ্ছে ক্যাপিটালিজম আর একটা হচ্ছে সোশ্যালিজম। এই সোশ্যালিজমটাই সমাজতন্ত্র, ক্যাপিটালিজম যেটা এটাই হচ্ছে গণতন্ত্র, এটা ডেমোক্রেসি। তবে গণতন্ত্রের একটা রাজনৈতিক বিষয় আছে। আমি এতক্ষণ ধরে আলোচনা আলাদা করে করলাম, এখন একত্র করে করি, তাহলে বুঝতে পারবা। রাশিয়া সমাজতান্ত্রিক কান্ট্রি, তাদের দেশে দেখো নির্বাচন হয়। চীন একটা সমাজতান্ত্রিক কান্ট্রি, তাদের দেশে নির্বাচন হয়। তাহলে তুমি যদি নির্বাচনের ব্যাপারে যদি হিসাব করো, তাইলে তো এগুলো স্বৈরতন্ত্র না, মানে জোর করে আমি ক্ষমতা দখল করি নেই। স্বৈরতন্ত্র মানুষের জোর করে ক্ষমতা দখল করে রাখা, এটাকে বলা হয় স্বৈরতন্ত্র। তো আমি তো জোর করে ক্ষমতা দখল করি নাই। আমেরিকা তো নির্বাচন হচ্ছে, রাশিয়াও তো নির্বাচন হচ্ছে। দ্যাট মিনস জনগণ তার ভোটের যে অধিকার সেটা তারা অ্যাপ্লাই করতেছে। সেই দিক থেকে তো গণতান্ত্রিক চর্চা এরাও করে, গণতান্ত্রিক চর্চা এরাও করে। তাহলে বোঝা গেল গণতন্ত্র আর সমাজতন্ত্রের যে মূল পার্থক্য, এটা ভোটের দিক থেকে না, এটা নির্বাচনের বিষয়ে না। এই মারপ্যাচটা হলো তোমার অর্থনৈতিক বিষয়, আর্থিক বিষয়। কথা ক্লিয়ার? যাই হোক, এটা নিয়ে তোমাদের অধ্যায় 11-12 ওই চ্যাপ্টারগুলোতে এর বিস্তারিত আলোচনা আছে, আমি শুধু টাচ দিয়ে গেলাম। এখন আসো গণতন্ত্রকে যে আমরা আজকে পড়বো, আজকে মানে এই ক্লাসে যে আমরা গণতন্ত্রকে পড়বো, এটাকে কোন সেন্সে পড়বো? এটাকে পড়বো গণতন্ত্রের পলিটিক্যাল যে অ্যারেনা আছে সেখান থেকে পড়বো। রাজনীতিতে গণতন্ত্র বলতে কি বোঝায়, বা গণতন্ত্রের যে পলিটিক্যাল যে দর্শন বা ফিলোসফি সেটা আসলে কি জিনিস, এটা আমরা এখন জানবো। মনোযোগ দিয়ে শুনবা। গণতন্ত্র কথাটাকে তুমি যদি ভাঙো, জনগণ বা পাবলিক তাদের দ্বারা পরিচালিত তন্ত্র যেটা, সেটাই হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ সাধারণ মানুষের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, তারাই তাদের ক্ষমতাকে প্রতিনিধির মাধ্যমে অর্পণ করে রাষ্ট্র পরিচালনার জন্য নিযুক্ত করবে। অর্থাৎ ক্ষমতা আমার, ক্ষমতা তোমার, ক্ষমতা অমুকের, ক্ষমতা তমুকের। তা আমরা সবাই মিলে কী করলাম, 10 জন মিলে 10 জনের পক্ষ থেকে একজনকে সেটা অর্পণ করলাম, করে দিয়ে বললাম যে যাও তুমি এবার আমাদের হয়ে গিয়ে কাজ করো। এই যে সবার মতামতের প্রাধান্য পায় যে সিস্টেম, এটার নাম হচ্ছে গণতন্ত্র। একটা সময় তো রাজতন্ত্র ছিল পৃথিবীতে, তখন কি হইতো বলো? তখন রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, যোগ্যতা থাকলেও রাজা, না থাকলেও রাজা। আবার দেখা যেত এক ভাই রাজা হয়েছে বা শাসক হয়েছে, সে তারপরে তার বাকি আরও 14টা ভাই ছিল, ওই সব কটার কাইটা শেষ করে মেরে দিছে। তুমি মুঘল বংশ এসব দেখবা, অটোমান সাম্রাজ্যও দেখবা, এক ভাই ক্ষমতা পাইছে বাট বাকি সবাইকে মেরে ফেলছে, চাচা টাচা সহ সমস্ত কিছুকে। ওইটা একটা সিস্টেম ছিল, তাই না? ওইটা ছিল রাজতন্ত্র। কিন্তু গণতন্ত্রের যে সিস্টেম, এখানে জনগণ যারা আছে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা হচ্ছে এখানে মুখ্য শক্তি। আমাদের ইচ্ছার উপরই রাষ্ট্রের চরিত্র এবং কাঠামো নির্ভর করে। অর্থাৎ সোজা কথা, আমরা ভোট দেই, তাই তো? এই আইডিয়াটাই আমরা বুঝি। এবার আসো এটার পুঁথিগত দর্শনটা কি। গণতন্ত্র দুই রকম, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আরেকটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। আমরা দুটা জানবো, তারপরে হচ্ছে তোমার নির্বাচন কি সেটাও জানবো। প্রত্যক্ষ গণতন্ত্র যেটা, সেটা প্রাচীন গ্রিসে প্র্যাকটিস হইতো। এক কথায় বুঝে নাও, গ্রিসে ধরো একটা রাষ্ট্রের মানুষ হচ্ছে সব মিলে 2000, ধরো ছোট্ট একটা রাষ্ট্র, নগর রাষ্ট্র। এখন যেমন করে তোমার
একটা সিটি অনেক বড় হয়েছে, রাষ্ট্রের ভলিউম অনেক বড় হয়ে গেছে, পিপল অনেক বেশি, এরকম কিছু তখন প্রাচীন গ্রিসে ছিল না। আমি যখনকার কথা বলছি সেটা কয়েক হাজার বছর আগের কথা, 2,500, 3,000, 4,000 বছর আগের কথা। তো ওই সময় প্রাচীন গ্রিসে ছিল তোমার সিটি স্টেট মানে নগর রাষ্ট্র, একটা ছোট্ট ছোট্ট নগর ছিল এবং এগুলোর একটা রাষ্ট্রীয় কাঠামো ছিল, এখানে সরকার ছিল, শাসন পদ্ধতি ছিল। তো সমস্ত সিস্টেম সবাই মিলে করতো, বুঝো নাই? ধরো 2,000 মানুষ আছে ওই রাষ্ট্রে, 2,000 মানুষ এক জায়গায় বসে তাদের সমস্ত পলিসি তৈরি করতো এবং তারা সবাই মিলে সেগুলোকে বাস্তবায়ন করতো। এই যে সবাই মিলে পলিসি তৈরি করা এবং সবাই মিলে সেটাকে বাস্তবায়ন করা, মানে পলিসি মেকিং থেকে শুরু করে সেটার ইমপ্লিমেন্টেশন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সংযুক্ত থাকা, এটার নাম হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। সবার মত আছে, সবাই কাজ করছে, সবাই পলিসি মেক করছে, সবাই ইমপ্লিমেন্ট করতেছে, এটার নাম প্রত্যক্ষ গণতন্ত্র। এখন সময়ের সাথে সাথে রাষ্ট্রের ভলিউম বাড়বে, এটাই তো স্বাভাবিক। জনগণের সংখ্যা বাড়বে, এটা স্বাভাবিক না? প্রচুর মানুষ হয়ে গেল, রাষ্ট্র বড় হয়ে গেলে একটা সময়গুলো দেখা গেল যে সবাই মিলে আর কাজ করা সম্ভব হচ্ছে না। ধরো 2,000 রাষ্ট্র যেখানে ছিল, জনসংখ্যা রাষ্ট্রে ওই 2,000-এর জায়গায় হয়ে গেছে মনে করো 20,000। এখন 20,000 মানুষ বসবে কই? বসে তারা কী সিদ্ধান্ত নেবে? আমরা এখন দেখি 10 জন মানুষ এক জায়গায় বসলে পঞ্চায়েত করার সময়, সালিশ করার সময় তারা একমত হইতে পারে না। আর তখন 20,000 মানুষ, তো 20,000 মানুষে কী করবে? কিছু করতে পারবে না। তখন তারা চিন্তা করলো, তাহলে আমরা কাজ করি না কেন? আমরা 20,000 মানুষের পক্ষ থেকে 20 জনকে কেন দায়িত্ব দিই না? আমরা যদি 20,000 মানুষের পক্ষ থেকে 20 জনকে দায়িত্ব অর্পণ করি, তাহলে 20 জন 20,000-এর পক্ষ থেকে কাজটা করবে। সো এটা ভালো হয়। এই যে সিস্টেমটা একসময় ডেভেলপ করলো, এটাকে বলা হলো প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র। এখন তোমার বর্তমানে এটা হচ্ছে পৃথিবীতে প্রচলিত আছে, সারা পৃথিবীতে এটা প্রচলিত আছে। যেখানে যেখানে গণতন্ত্র আছে সেখানে সেখানে এটা আছে। খেয়াল করো, বাংলাদেশে যখন নির্বাচন হয়, সংসদের 300টা আসনে নির্বাচন করা হয়, তাই না? পরবর্তীতে 50টা আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে, সেটা আলাদা বিষয়। তো 300 আসনে নির্বাচন হয়। 300 আসন কোথা থেকে যায়? আমরা বাংলাদেশে মনে করো 18 কোটি মানুষ আছি, তার মধ্যে ভোটারের সংখ্যা মনে করো হচ্ছে 12 কোটি, ধরে নিলাম আমি। এই 12 কোটি ভোটার কি করে? 300 মানুষকে তাদের দায়িত্ব অর্পণ করে। আমি ভোট দিই, তুমি ভোট দাও, আরেকজন ভোট দেয়, ভোট দিয়ে তাদের দায়িত্ব ওই লোকের উপর অর্পণ করে। তো সারা বাংলাদেশে এরকম 300টা নির্বাচনী আসন আছে। 300টা আসন থেকে 300 জন মানুষ নির্বাচিত হচ্ছে এবং 300 জন মানুষের উপরে 12 কোটি মানুষ ওই 18 কোটি মানুষের ভবিষ্যৎকে নির্মাণ করার দায়িত্ব দিছে। অর্থাৎ সবাই কাজটা করতেছে, তবে সিস্টেমটা একটু ভিন্ন। সবার মতামত নিয়েই হচ্ছে, তবে সবাই সরাসরি অংশগ্রহণ করতেছে না। আমি যাচ্ছি না, আমার হয়ে আরেকজনকে পাঠাচ্ছি। এটার নাম হচ্ছে পরোক্ষ গণতন্ত্র বা ইনডিরেক্ট ডেমোক্রেসি। এখন গণতন্ত্রের কিছু ঝুঁকি আছে, কিছু ঝামেলা আছে, সেটা তোমরা ভাঙা না বললে বুঝবা না। প্লেটো তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, তোমরা এরিস্টটলের নাম শুনছো। তোমরা আধুনিককালে আরেকজন বিখ্যাত গবেষক আছে, তার নাম হচ্ছে হ্যারোল্ড জে লাস্কি। হতে পারে তোমরা তার নামও শুনছো। ইংল্যান্ডে তার বাড়ি, একদম আধুনিককালে। মিস্টার লাস্কি কোন সময় জীবিত ছিল আমি তোমরা সহজ করে বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগে পিছনে জীবিত ছিলেন। মুক্তিযুদ্ধের আগে মানে মুক্তিযুদ্ধের পরে না, মুক্তিযুদ্ধের আগে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত প্রফেসর আছেন, ওনার নাম হচ্ছে প্রফেসর আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ছিলেন। তো উনি গেছিলেন লাস্কির কাছে পিএইচডি করার জন্য। এই লাস্কির কথা বলছি, হ্যারোল্ড জে লাস্কি। মিস্টার লাস্কি উনি গণতন্ত্রকে দেখতে পারতেন না, প্লেটো গণতন্ত্রকে পছন্দ করতেন না, তারপরে এরিস্টটল তারা গণতন্ত্রকে পছন্দ করতেন না, মানে যে গণতন্ত্রকে আমরা এখন ডিফাইন করতে সেটাকে। কারণ কি? বিশেষ করে প্লেটোর বই যদি তুমি পড়ো, সহজেগুলো জানতে পারো। প্লেটো বলছে যে গণতন্ত্র মূর্খ এবং অযোগ্যদের শাসন। কারণ একটা সাধারণ মানুষ যে কিছুই বোঝে না, সেও ভোট দিবে, তার ভোটের যে দাম, একজন বড় ডিগ্রিধারী মানুষ, বিবেকবোধ সম্পন্ন মানুষ, সমস্ত কিছু বোঝে, তার ভোটেরও তো ওই রকমেরই দাম। এখন যোগ্য প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে দুজনের দুই রকমের চিন্তা হবে, একজন একভাবে ভাববে, আরেকজন আরেকভাবে ভাববে। এখন মানুষ যদি অযোগ্য হয়, তার প্রতিনিধি অযোগ্য, সে নির্বাচন করতে পারে, সম্ভাবনা আছে, উড়াই দেওয়া যায় না। কথা বুঝছো? এই জন্য রাষ্ট্রের বেশিরভাগ মানুষ যেহেতু রাজনীতি সম্পর্কে সচেতন থাকে না, এই জন্য তাদের মতামত ছিল যে এটা একটু ত্রুটিপূর্ণ শাসন ব্যবস্থা। তোমাদের বইতে বলা আছে, দেখবা। তারপরও সারা পৃথিবীতে গণতন্ত্র সব থেকে বেশি প্রচলিত, সব থেকে বেশি ব্যবহৃত, সব থেকে বেশি ট্রাস্টেবল সিস্টেম, কজ বেশিরভাগ মানুষ এটাকে পছন্দ করে নিছে যে আমরা অ্যাটলিস্ট এটা কথা বলতে পারি। নির্বাচনের সময় হইলেও আমাদের কাছে আসে, আমাদের হাতে হাত দিয়ে ধরে, আমাদেরকে জড়ায় ধরে বলে যে আঙ্কেল ভোট দিয়েন, চাচা ভোট দিয়েন, ভাই আমারে দোয়া করো। এই যে কথাটা, তারপরে এই যে ভোটের সময় যে একটা মানে এক্সট্রা আদর যে পাওয়া যায়,
বা ভোট দেওয়ার যে একটা অধিকার হতে পারে, এই জন্য এটা সবথেকে বেশি ট্রাস্টেবল সিস্টেম এখন পৃথিবীতে। এটার দোষগুণ দুটোই আছে। আর একনায়কতন্ত্র বলতে যেটা বোঝায়, যদি তোমাকে আমি একদম সরাসরি বলি, এক দেশ এক নেতা এক মত, এমন যদি হয় সেটাকে বলা হয় একনায়কতন্ত্র। সেখানেও নির্বাচন হয়, কিন্তু সিস্টেমটা হলো এই, তুমি একজনকে ভোট দিয়ে নির্বাচন করাবে, কিছু করার থাকে না। কিছুটা উত্তর কোরিয়ার মতো আর কি। উত্তর কোরিয়া আসলে কোনো তন্ত্রেই পড়ে না, তারপরেও যদি তোমার আমি বুঝাইতে চাই তোমার আমার বলা লাগবে, তাই না? কোনো তন্ত্র উত্তর কোরিয়া পড়ে না। এই কারণে উত্তর কোরিয়ার কিছু খুব ফানি সিস্টেম আছে। যেদিন ইলেকশন হবে সেদিন তোমার ভোট দেওয়া বাধ্যতামূলক, তোমার ভোট কেন্দ্রে যাওয়া লাগবে, ভোট দেওয়া লাগবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের ভোট দেওয়ার সিস্টেম জানো, এই জায়গায় ব্যালট পেপার, ওই জায়গায় হচ্ছে তোমার ব্যালটের বাক্স। তো এখান থেকে ব্যালট পেপার ছিঁড়ে ওই জায়গায় নিয়ে রাখতে হয়, মানে তুমি ভোট দিতে দেওয়ার দরকার হবে না। এখানে তো প্রার্থী তো একজন, ব্যালট পেপারও একটা, মার্কাও একটা, তো তুমি আলাদা মানুষ পছন্দ করার সুযোগ পাবা না। ওই ব্যালট পেপার ওটাকে এখান থেকে ছিঁড়ে তুমি যে ওই জায়গায় রেখে দিয়ে আসবা, এইটা হলো ভোট। না, টুইস্ট এখনো শেষ হয় নাই। যখন বিকালবেলা ইলেকশনের রেজাল্ট ঘোষণা করা হবে, তখন তোমার আনন্দ প্রকাশ করা বাধ্যতামূলক। তুমি যদি আনন্দ প্রকাশ না করো তাহলে সমস্যা আছে। সেটা আসলে কোনো তন্ত্রে পড়ে না। তারপরে তুমি যদি বলো তাহলে এক দেশ এক নেতা এক মত, সেক্ষেত্রে এটাকে একনায়কতন্ত্র বলা যায়। এখন একনায়কতন্ত্রের এটা হলো তোমার দোষ, একজন যা খুশি তাই করে, কিন্তু এটা কিছু ভালো দিক আছে। ভালো দিকটা শোনো। গণতন্ত্রের কিছু সমস্যার কথা বলছি না, অনেক মানুষ মিলে এক জায়গায় বসলে সিদ্ধান্ত তৈরি করা খুব টাফ হয়। নানা মনির নানা মত, এক একজন এক এক কথা বলে, কিন্তু একনায়কতন্ত্রের ক্ষেত্রে এই ঝামেলা নাই। আমি যা কব তাই, সিদ্ধান্ত তৈরি করার জন্য আমার সময় লাগবে না, মানুষকে জিজ্ঞেস করার দরকার নেই। ধুম করে বলছে এটা হবে তো এটা হবে, ওটা হবে না তো এটা হবে না, মামলা ডিসমিস, শেষ। তো একনায়কতন্ত্রের ডিসিশন মেকিং প্রসেসটা খুবই দ্রুত হয়, এই জন্য এটারও কিছু ভালো দিক আছে। আচ্ছা, এরপর আসলে আমরা গণতন্ত্র পরোক্ষ এবং প্রত্যক্ষ বুঝলাম, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিও তোমাকে বলেছি। এখন আমরা জানবো হচ্ছে নির্বাচন জিনিসটা কি, বা নির্বাচনের জন্য কি লাগে। আমরা দুটা জিনিস জানবো, একটা হচ্ছে রাজনৈতিক দল। খুব সংক্ষেপে বলছি, ভালো করে বুঝে নাও। একটা রাজনৈতিক দল, আর ধরো এখানে হচ্ছে নির্বাচন। রাজনৈতিক দল কি? তুমি বাংলাদেশের একটা রাজনৈতিক দলের দিকে তাকাও, যে কোনো একটা দলের দিকে তাকাও, তাকালে তুমি দেখবা এরা আসলে কি করে, এদের কাজ কি, এদের উদ্দেশ্য কি, হ্যাঁ, এরা কি চায়, এগুলোর দিকে বোঝার চেষ্টা করো। তাহলে দেখবা তুমি একটা রাজনৈতিক দলের কিছু কিছু ডাইমেনশন তুমি পাবা। 1 নম্বর, তাদেরকে পাবা যে তারা আদর্শিকভাবে একত্র। যে কোনো দল, তুমি একটা রাজনৈতিক দলের নাম নাও, দেখবে তাদের কিছু ফিলোসফিক্যাল জায়গা আছে, আইডিওলজিক্যাল জায়গা আছে, তারা এগুলোতে বিশ্বাস করে। এরপরে দেখবা তারা মূলত একটা সংগঠন, খেয়াল করো, তাই না? এবং দেখবা তাদের কিছু গঠনতন্ত্র আছে, এবং গঠনতন্ত্রে তাদের কিছু সিস্টেম লেখা আছে, তারা কি করবে কি করবে না, কি মানবে কি মানবে না, হ্যাঁ, তাদের কিছু বিশ্বাস আছে, তার কিছু আইডিওলজি আছে। ডানপন্থা বামপন্থা নানান পন্থার কথা বলি না, একটা পলিটিক্যাল পার্টি কোন কোন বিশ্বাসকে সামনে রেখে কাজ করে ওটা ওই জায়গায় লেখা থাকে। তারপরে খেয়াল করবা বাংলাদেশের কনটেক্সটে দেখবা তারা গণতন্ত্রের চর্চা করে। খেয়াল করো, তারা কি করে? গণতন্ত্রের চর্চা করে, এটা একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট যদি খেয়াল করো তাহলে তুমি দেখবা যে এরা আলটিমেটলি যেটা করে, এরা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে, এরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে সরকার গঠন করতে চায়। তাহলে আমরা এটা বলবো যে নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন করতে চায়। এটা খুব ভালো একটা ভাইটাল একটা পয়েন্ট। নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন করতে চায় মানে হচ্ছে তারা জোর করে সরকার গঠন করতে চায় না। তারা ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের মতামত নিয়ে, কথাবার্তা শুনে, জনগণ কি বলে তাদের পছন্দ অপছন্দের মূল্যায়ন করে তারা ওই রাষ্ট্রটাকে গঠন করতে চায়, আর কি বলে রাষ্ট্রের সরকারটাকে গঠন করতে চায়। তাহলে একটা রাজনৈতিক দলের আলটিমেট উদ্দেশ্য কি বলো? তাদের ফাইনাল যে উদ্দেশ্য, তাদের যে আলটিমেট যে ডেস্টিনেশন, সেটা কি? সেটা হলো যে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিকভাবে রাজনীতিকে চর্চা করে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা চালায়, যাতে করে তারা সরকার গঠন করে কাজ করতে পারে। তাহলে একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা।
একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা এবং তাদের আদর্শিক কিছু মিল আছে, তারা একটা সংগঠন, তাদের গঠনতন্ত্র আছে, তারা ফলো করে, তারা গণতন্ত্রের চর্চা করে, জনগণের মতামতকে মূল্যায়ন করে এবং তাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ওই রাষ্ট্রের সরকার গঠন করবার চেষ্টা করে, সরকার গঠন করতে চায়। বুঝতে পারছো? তাহলে একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা। এখন তারা যে কাজগুলো করবে কিসের মাধ্যমে করবে? সরকার গ্রহণ করবে নির্বাচনের মাধ্যমে করবে। তাহলে নির্বাচন আমরা জানি এটা হচ্ছে ভোট দেওয়ার সিস্টেম, এটা নির্বাচন কমিশন আছে, তারা স্থানীয় এবং জাতীয় নির্বাচনগুলো নিয়ে কাজ করে। সো তাদের কাজ কি? নির্বাচন কমিশন কাজ কি করে? নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের সংবিধান যদি দেখো 118 থেকে আমাদের 153টা আর্টিকেল, 118 থেকে দেখবা নির্বাচন কমিশন কি জিনিস, এটা কিভাবে কাজ করে, কিভাবে গঠিত হয়েছে, তার কাজের পরিধি কি, এই সমস্ত কিছু দেখবো ওই জায়গায় বলা আছে, খুঁজলে পাওয়া যাবা। আমি তোমাদের বারবার বলি যে আল্লাহর দোহাই লাগে মিনিমাম একটা অ্যাপস নামাও, একটা অ্যাপস নামায়া একটু মাঝে মধ্যে এটা উলট পালট করো, তোমার এটা লাগবে ভাই ভবিষ্যতে। একটু দেখে রাখো না। তুমি এখন তো তোমার বয়স কত, 16 বা তার আশেপাশে আছে, তুমি আর 2 বছর পরে বাংলাদেশের নাগরিক হবা অফিসিয়ালি। এখন তুমি অবশ্যই নাগরিক, জন্মের পর থেকে নাগরিক, অফিসিয়ালি তুমি স্বীকৃতি পাবা, মানে তুমি ভোট দিতে পারবা, তোমার আইডেন্টিফিকেশন হবে। তো তুমি একজন নাগরিক, ভোট দিবা, তুমি জানলাই না রাষ্ট্রটা কীভাবে চলতেছে, এই রাষ্ট্রের যে মৌলিক বিধান যেটা সংবিধান, এটা আসলে কী জিনিস তুমি জানো না। এটা অত্যন্ত দুঃখজনক, এটা খুব খারাপ। আমি যখন তোমার বয়সে ছিলাম আমার কেউ বলে নাই যে তুই সংবিধান কিনে পড়। আমি জানতাম সংবিধান আছে বা বইতে যতটুকু লেখা থাকে সংবিধানের ব্যাপারে এটুকু আমি জানতাম, কিন্তু এটা ঘাটাঘাটি করলে যে উপকার হবে, ভবিষ্যতের দরকার হবে, এইভাবে আমাকে কেউ ধরে বলে নাই। বাট আমি তোমাদের বলে দিচ্ছি, সম্ভব হলে ঘাটাঘাটি করো। সো এই হলো নির্বাচন, হচ্ছে প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি বাছাই করবার একটা প্রক্রিয়া, একটা সিস্টেম। বাংলাদেশে বেসিক্যালি মোটা দাগে যদি বলি, একটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন যেটা সংসদ নির্বাচন, আর কিছু হচ্ছে স্থানীয় নির্বাচন হয়। তো স্থানীয় নির্বাচন মানে হচ্ছে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন ইত্যাদি ইত্যাদি। সো এটা তোমাদের আপাতত লাগবে না, লাগবে যেটা সেটা হচ্ছে জাতীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন, এটা বোঝা লাগবে। জাতীয় সংসদ নির্বাচন এটা লাগবে তোমাদের এখন। জাতীয় সংসদ নির্বাচন এটা কি জিনিস? সামনে বাংলাদেশে নির্বাচন হবে, আমরা আশা করতেছি একটা মানে কি বলে সবার মাঝে একটা কথাবার্তা আসতেছে, কবে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি। এটা আসলে কি? ধরো যে এটা হচ্ছে কি বাংলাদেশ, ধরো এটার মধ্যে এরকম অনেকগুলো ভাগ আছে, তাই না? হ্যাঁ, অনেকগুলো ভাগ আছে। তো কল্পনা করো এরকম ভাগ হচ্ছে গিয়ে সব মিলে এই যে ঘরগুলো বানালাম 1 2 3 4 এরকম ভাগ হচ্ছে 300টা। একেবারে পঞ্চগড় থেকে শুরু হয়ে বান্দরবান পর্যন্ত 300টা ভাগ আছে। এগুলাকে বলা হয় পলিটিক্যালি রাজনৈতিক আসন বলে এগুলাকে, হ্যাঁ, সংসদীয় আসন বলে। তো সংসদীয় আসনে এক একটা আসনে এক একজন প্রার্থী ওই জায়গায় ইলেকশনের জন্য উনি দাঁড়াবেন, তারপরে তাকে হচ্ছে ওখানকার মানুষ ভোট দিবে। তো অনেক দলের প্রার্থী একই আসনে দাঁড়াইতে পারে বা দাঁড়ায়। ধরো একটা আসনে 10টা 20টা দলের প্রার্থী আছে, তো পাবলিক যাকে ভোট দিবে তিনি পাস করবেন, তো তিনি এমপি হবেন। এমপি হয়ে তিনি হয়ে যাবেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি। 300 জন এমপি হবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এর মধ্যে কোনো একক দল যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে, সরকার গঠন করার জন্য সমস্ত শর্ত কোয়ালিফাই করছে, ওই দলটা তখন সরকার গঠন করে। ওই দল থেকে যাকে সব থেকে বেশি আস্থাভাজন বলে মনে হবে প্রেসিডেন্টের কাছে, উনি তাকে কী করবেন? প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করবেন। এই জন্য দেখবা সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে যারা অধস্তন কর্মকর্তা কর্মচারী যারা চাকরি করে, তারা প্রত্যেকে মূলত প্রজাতন্ত্রের জন্য নিযুক্ত কর্মচারী। প্রধানমন্ত্রী চাকরি করেন না, কিন্তু তিনি নিযুক্ত, তিনি নির্বাচিত হয়ে আসছেন। প্রেসিডেন্ট একজন সুপ্রিম গার্ডিয়ান হিসেবে তাকে ওই পদের জন্য উপযুক্ত মনে করে নিযুক্ত করেছেন। এই জন্য প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চান কখনো, তিনি প্রেসিডেন্টের বরাবরে কি করবেন? পদত্যাগের যে তার পেপার সেটাকে জমা দিবেন বা আবেদন করবেন ইত্যাদি। সো এই যে সিস্টেমটা, জাতীয় সংসদ নির্বাচন হয় 300টা আসনের উপরে হয়। 300 আসনের মধ্যে কোনো একক দল যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করে। এখন তুমি বলবা যে ভাইয়া 350টা যে আমরা শুনি, ওই যে 50টা মহিলা আসন, এটা কই থেকে আসে? 50টা মহিলা আসন এটা হলো সংরক্ষিত, অর্থাৎ 300 জন নির্বাচিত এমপির পাশাপাশি 300 জনের মধ্যে পুরুষ মহিলা যে কোনো কিছু থাকে। তো আমরা হিসাব করে দেখলাম যে নির্বাচন করে মহিলারা খুব বেশি পাশ করে না। দেখা গেল 300 আসনের মধ্যে 15 জন মহিলা, 285 জন পুরুষ। এটা উইমেন এম্পাওয়ারমেন্টকে প্রপারলি রিফ্লেক্ট করে না। তো এটাকে প্রপারলি রিফ্লেক্ট করানোর জন্য আমরা কি করছি, যে সংসদে আরও 50 জন শুধু নারী হবে।
তাদের জন্য সংরক্ষিতভাবে আমরা আসন রাখছি। এই শুধু নারীরা কই থেকে যাবেন, এই 300 আসনের মধ্যে যে দল যতগুলো আসন পাইল নির্বাচনের মাধ্যমে, সেই দল আনুপাতিক হারে ওই 350-এর যে ফিল আপ করার জন্য এই 50টা আসন থেকে কি করবে, তারা নেবে। মনে করো এক্স একটা দল, এই দল এই 300 আসনের মধ্যে 110টা আসন পাইছে। এখন 110টা আসনের আনুপাতিক হারে নিয়ম অনুযায়ী 50টা থেকে তাহলে তারা কয়টা পায়, ওই কয়টা নারী তারা সংসদে এমপি বানায় নিতে পারবে। আর একটা দল মনে করো 85টা আসন পাইছে, ওই 85টা আসনের এগেনস্টে 50 থেকে শতকরা হারে সে কয়টা পায়, ওই কয়টা সে নিবে। বুঝতে পারছো? নিয়ে ওই নারীদেরকে তারা সংসদে এমপি হিসেবে নিয়ে যাবে। দিস ইজ দ্য পয়েন্ট। তাইলে 300 হলো নির্বাচিত, 50টা হলো মনোনীত, এই হলো 350টা সব মিলে। আমি কি তোমাদের বোঝাতে পারছি? আর নির্বাচন যখন হয়, নির্বাচন কমিশন, তোমরা নাম শুনেছ নির্বাচন কমিশনের, এই নির্বাচন কমিশন কি করে, কিছু আইন আছে তাদের, কিছু বিধিমালা আছে, কিছু সিস্টেম বা পদ্ধতি আছে, এগুলো তারা প্রচার এবং প্রকাশ করে, এবং সেগুলো তারা মানার জন্য সবাইকে আহ্বান করে। কেউ যদি না মানে, নির্বাচন কমিশনের দণ্ডবিধি বা আইন অনুযায়ী ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে শাস্তি পেতে হয়। ধরো বলা আছে যে তুমি রাস্তা বন্ধ করে জনসভা করবা না, কিন্তু তুমি রাস্তা আটকাই দিলা, দিয়ে তারপরে বললো অমুক ভাই তমুক ভাই পবিত্র সব বলতেছো, তো সিস্টেম অনুযায়ী তুমি ওই জায়গায় ধরা খাবা। আবার ধরো বলা আছে লাল পোস্টার করা যাবে না, সাদা কালো করতে হবে, যদি তুমি করো তাহলে ধরা খাবা। স্কুলের দেয়ালে মনে করো বা কোনো প্রতিষ্ঠানের দেয়ালে নির্বাচনী পোস্টার সাটানো যাবে না, কেউ যদি দেয় তাহলে সে কিন্তু নির্বাচনী আচরণবিধি কী করলো, ভঙ্গ করলো। ধরো আমি কাউসার ভাই, আমি একজন প্রার্থী, আমি দাঁড়াইছি কিছু একটা মার্কা নিয়ে, আমার প্রতিদ্বন্দ্বী একজন আছে। এখন প্রতিদ্বন্দ্বীর ভালো জনপ্রিয়তা দেখে আমি কি করলাম, আমার লোকজন নিয়ে তারে পিড়ায় মনে করে হাত পা ভেঙে সমান করে দিলাম, তাতে করে আমাকে শাস্তি পাইতে হবে, আমার প্রার্থিতা পর্যন্ত বাতিল হইতে পারে। বুঝতে পারছো? এগুলো চলে না। এই কাজগুলো তদারকি করা, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, যাতে করে একটা সুষ্ঠু এবং সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হয়। ওকে, তো চলো এবার আমরা প্রশ্নগুলোর দিকে আস্তে আস্তে মুষলধারে এগিয়ে যাই। চলো, আশা করি তোমাদেরকে থটটা বুঝাই দিতে পারছি। এটা বুঝাইলাম এই কারণে, আমাদের এখনকার ছেলেপেলে যারা তোমাদের পলিটিক্সের বিষয়ে সচেতনতা কম। ইনফ্যাক্ট আমরা রাজনীতিকে পছন্দ করি না। হ্যাঁ, রাজনীতি আমাদের বাংলাদেশের কনটেক্সটে এতটা খারাপভাবে উপস্থাপিত, বা সাবকন্টিনেন্টে। আমাদের আরেকজন প্রেসিডেন্ট ছিলেন এক সময়, এখন আর প্রেসিডেন্ট নাই, আমাদের রাষ্ট্রপতি ছিলেন জনাব আব্দুল হামিদ। উনি এটা বক্তব্যের মধ্যে বলছিলেন, মনে করে দেখো, যে কেউ যদি আমাদের সাথে 2 নম্বরই করে, চিটিং করে, পোল্টিবাজি করে, তখন তাকে আমরা বলি, ও তুই আমার সাথে পলিটিক্স করস। খেয়াল করো কথাটা, মানে আমাদের মনোজগতে পলিটিক্স বা রাজনীতি শব্দটা এভাবেই ঢুকছে যে কাজটা ভালো না। তো 2 নম্বরই করলে আমরা তারে বলি, ও তুই আমার সাথে পলিটিক্স করস। উনি নিজে বলছে এই কথাটা। তো আসলে এটা হওয়া উচিত না। রাজনীতি জনগণের স্বার্থে হবে, কল্যাণে হবে। সবথেকে মেধাবী, সবথেকে চৌকস মানুষগুলো এখানে যতদিন আসবে না, ততদিন কিন্তু এই জায়গাটা খারাপ থাকবে। কথা বুঝতে পারছো? আসো আমরা দেখি এবার। রাজেন্দ্র স্কুলে বেশ আনন্দঘন পরিবেশ, সবাই বই পড়া ক্লাবের নির্বাচন নিয়ে উৎফুল্ল। আচ্ছা, তাই ক্লাবটা হচ্ছে বই পড়া ক্লাব। তবে নির্বাচনের বিধিমালা নিয়ে সবাই সতর্ক। নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন প্রার্থীর পোস্টার স্কুলের দেয়ালে টাঙানো হলে নির্বাচন কমিশন তাদের সতর্ক করে, ওকে, এবং পোস্টার তুলে নিতে নির্দেশ দেন। অবশেষে নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা ব্যালট পেপারে সিল দিয়ে নিজেদের ক্লাবের সদস্যদের বাছাই করে। আচ্ছা, খেয়াল করো, একটু আচরণবিধি এদিক ওদিক হয়েছিল তোমাদের স্কুলে যখন বিভিন্ন নির্বাচন হয়, তোমরা জানো কমিশন তৈরি করে দেয়া হয়, তারা কাজগুলো করে। তো এখানে একটা নির্বাচন কমিশন আছে, আমরা দেখতেছি বিধিমালা নিয়ে সবাই সতর্ক। নিষিদ্ধ ছিল, তারপরেও একটা প্রার্থীর পোস্টার স্কুলের দেয়ালে টাঙানো হয়েছিল। নির্বাচন কমিশন তাদেরকে সতর্ক করে এবং পোস্টার তুলে নিতে নির্দেশ দেন। অবশেষে নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা ব্যালট পেপারে সিল দিয়ে নিজেদের ক্লাবের সদস্যদের বাছাই করে। ওকে, এখন আসে উদ্দীপকে কোন ধরনের নির্বাচনের চিত্র ফুটে উঠেছে ব্যাখ্যা করো। প্রত্যক্ষ নির্বাচন, কারণ নিজেরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতেছে, এটা প্রত্যক্ষ। এরপরে উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের বিধিবিধানের মতো বাংলাদেশে নির্বাচন পরিচালনার জন্য কোন নির্বাচনে আচরণ বিধি রয়েছে কি? মতামত দাও। তুমি বলো হ্যাঁ, এটার জ্ঞান হবে হ্যাঁ, আচরণ বিধি রয়েছে। কোথা থেকে, কে করছে এটা? বলবো যে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এটা করছে। তো সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? যে সকল প্রতিষ্ঠান সংবিধান দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ সংবিধান যে সকল প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ব্যাখ্যা করেছে,
সদস্য কিভাবে ব্যাখ্যা করছে, অর্থাৎ সোজা কথা সংবিধানের আর্টিকেল দ্বারা যেসব প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। আবার কিছু পদ আছে সাংবিধানিক পদ, যে পদগুলো সংবিধান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন তোমার হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রী, নির্বাচন কমিশনের যারা হচ্ছে কমিশনার থাকবেন বা প্রধান যিনি হবেন, এই পদগুলো, বা মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক, এই পদগুলো হচ্ছে সবগুলো তোমার সাংবিধানিক পদ। ওকে, তো তুমি বলবা নির্বাচন পরিচালনার জন্য কোনো নির্বাচনী আচরণ বিধি রয়েছে কি? হ্যাঁ, বলবা আছে। তুমি তোমার বইতে চ্যাপ্টারের শেষ দিকে দেখবা আচরণ বিধিগুলো দেওয়া আছে। এখন আমাদের যখন ইলেকশন হয় দেখবা এসব আচরণ বিধির অনেক কিছুই প্রপারলি মানা হয় না। বলা হয় এই কটা মাইক ইউজ করা যাবে, এর বেশি করা যাবে না, এই সময় হবে ওই সময় হবে না, বা পোস্টার এরকম এরকম। কিন্তু আমরা দেখি যে ওরে সর্বনাশ, ইলেকশন আসলে কান ঝালাপালা হয়ে যায়। যদিও এখন একটা সিস্টেম আসছে খুব ভালো, যে নির্বাচনের আগের দিন মনে হয় বিকাল থেকে বা দুপুর থেকে আর প্রচারণা করা যায় না, বা মাইক টাইক বাজানো যায় না। এটা একটা ভালো দিক। তো শহরে তো অবস্থা বেগতিক হয়ে যায়, গ্রামের অবস্থা বেগতিক হয়ে যায়, খালি মাইক আর মাইক, খালি মাইক আর মাইক। আর আগে তো মানুষ, আমি ছোটোবেলায় দেখতাম মুখে মুখে বলতো, রেকর্ড করে বাজাইতে থাকে। এগুলো নির্বাচনী আচরণ বিধি, কী করা যাবে কী করা যাবে না। তারপরে দেখো, মিফতাহ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রকাশ্য গোপনে বিভিন্ন চাঁদা প্রদান করেছেন। সর্বনাশ! তিনি নিজের সড়ক ও মহাসড়কে অনুমতি ছাড়া সভা করেছেন। আয় হায়, আরও খারাপ কাজ করছে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রচারণা কাজে বাধা দিচ্ছেন। আরে আল্লাহ, নিজে তো 2 নম্বরই করতেছে, আবার তার যে কম্পিটিটর আছে তাকেও আবার বাধা দিচ্ছে, তাহলে উনি ভালো কাজ করতেছে না। মিফতাহ যে প্রতিষ্ঠানের নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নির্বাচনী প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে দেখো, মিফতাহ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, তাহলে যে প্রতিষ্ঠানের নির্বাচন, খেয়াল করছো, তাহলে এটা হলো সংসদ নির্বাচন। তুমি এখানের যে জ্ঞান আছে ওটার মধ্যে লিখবো সংসদ নির্বাচন, তারপর নির্বাচনী প্রক্রিয়াটা ব্যাখ্যা করবা। প্রক্রিয়া মানে তোমাদের বলছিলাম পুরো বাংলাদেশ 300টা নির্বাচনী আসনে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পরে 300টা আসনে 300 জন প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অনেক মানুষ। ধরো যদি ধরি যে প্রতিটা আসনে 5টা করে দলের প্রার্থী দাঁড়াইছে নির্বাচন করার জন্য, তাইলেও তো 3 5 1500 মানুষ নির্বাচন করতেছে। তো শেষ পর্যন্ত ওখান থেকে নির্বাচিত হবে, পাশ করবে 300 মানুষ। এটা হচ্ছে সিস্টেম বা প্রক্রিয়া। এরপরে মিফতাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, উক্তির বিশ্লেষণ করো। তুমি তার সাথে একমত হবা, বলবো যে হ্যাঁ, মিফতাহ কি করছে? নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। কেমনে দেখো, তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন চাঁদা প্রদান করেছেন। মানে বিভিন্নভাবে টাকা পয়সা দিছে, ডোনেশন দিছে, থাকে না, ধরে এলাকায় গেলাম, তারপরে এক জায়গায় প্রকাশ্যে টাকা দিয়ে বললাম যে তোমরা আমারে ভোট দিবা। এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়, বুঝায় বলি। এখন অনেকে বলবে যে ভাইয়া, তাহলে এলাকায় যে অনেকে গিয়ে বড় বড় নির্বাচনী নিয়ে তারা আগে আগে মসজিদে, মাদ্রাসায় বা খেলাধুলার ক্লাবে টাকা দেয়, তাহলে এটা কি হবে? আচ্ছা, ওটা এক জিনিস, এটা এক জিনিস। ধরো নির্বাচন হবে 2 বছর পরে, এখন আমার মনে মনে একটু ইচ্ছা হয়েছে যে আমি সামনে এমপি হিসাবে নির্বাচন করবো। এটা আমার একটা সুপ্ত বাসনা আর কি। মনে করো এখন এলাকায় আমার বেশ জনপ্রিয়তা আছে, মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে, আমার অনেক টাকা আছে, এখন আমি চাই আমি এটা নির্বাচনে যাব। তো আমি কি করব? ধর আমি 2 বছর আগে থেকে, একটু আগে হলো 2 মাসে একবার বাড়িতে যাইতাম, এখন মাসে 2বার বাড়িতে যাব, গিয়ে এক এক দিন এক এক মসজিদে জুমা পড়বো এবং ওখানে একটু বয়ান রাখবো, কথা বলবো, তারপরে ধর মানুষকে ওই যে মসজিদে কিছু টাকা দিয়ে আসলাম। এটা যেটা করে এলাকার মানুষ। বা ধরো এক জায়গায় একটা ক্লাব আছে, ওখানে যাই বললাম এই ছেলে পেলে তোদের কি লাগবে, আমি দিব। ভাই আমাদের 10টা ফুটবল লাগবে, আমাদের গোল পোস্টের জন্য জাল লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ঠিক আছে নে, এই 30,000 টাকা দিয়ে তোরা করে ফেল। এগুলো তো আগে, এগুলো হচ্ছে তুমি তোমার এলাকায় বিল্ড আপ করতেছো নিজের সুনামকে। কিন্তু যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়ে যাবে, ধরো আর 2 মাস পরে নির্বাচন, স্থানীয় পরিষদ থেকে সেটা ঘোষণা হয়ে গেছে, কারা কারা প্রার্থী সেটা নির্ধারণ করা হয়ে গেছে, এরপরে তুমি আর প্রকাশ হিসেব করতে পারবে না, তখন আর সম্ভব না। তখন যদি করো তাহলে তারা সেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে। আমি কি এবার বুঝাতে পারছি? কথা ক্লিয়ার? যখন নির্বাচনে একটা ডেডলাইন ঘোষণা করা হবে এবং এটা উপজেলা, সাধারণত ইউনিয়ন পরিষদের নির্বাচনে যেটা হয়, উপজেলা পরিষদ থেকে এটার ঘোষণাটা আসে, ইউএনও এটা ঘোষণা দিয়ে দেন যে এই ধরনের নির্বাচনী ইশতেহার ঘোষণা হইলো, এটা অন্যান্য মার্কা সমস্ত কিছু ফিক্সড হয়ে আসে, তারপর ডান। এরপরে তুমি চাইলেও আর এসব করতে পারবা না। হ্যাঁ, তুমি তখন প্রচারণা চালাইতে পারবা, তুমি নিয়ম মেনে মিছিল মিটিং করতে পারবা, মানুষের সাথে জনসংযোগ করতে পারবা, কিন্তু এক জায়গায় যায় 1 লাখ টাকা দেওয়া বললা যে তোরা আমারে ভোট দিবি, এইটা বেজাল। বুঝতে পারছো? কিন্তু তারপরে এসব হয়। এটা এখানে বলছে যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রকাশ্য ও গোপনে বিভিন্ন চাঁদা প্রদান করেছেন।
তিনি নিজের সড়ক আটকাইছে, মহাসড়ক আটকাই সেখানে অনুমতি নেয় না নিয়ে সে জায়গায় সভা করছে। রাস্তা বন্ধ করে কোনো সভা করা যাবে না, নির্বাচনী আচরণ বিধিতে পরিষ্কার লেখা আছে এটা। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রচারণার কাজে তিনি বাধাও দিচ্ছেন। তাহলে তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন কিনা? উত্তর হবে করেছেন, এবং বিশ্লেষণ করে দিবা। এরপরে ফরিদ যে দেশে বাস করে সেখানে জনগণের শাসন বিদ্যমান, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করে এবং নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। ফরিদের বাসকৃত দেশের শাসন ব্যবস্থার দোষগুণ ব্যাখ্যা করো, উক্ত শাসন ব্যবস্থা নির্বাচনের সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে দেখো, ফরিদ যে দেশে বাস করে, ফরিদ একজন মানুষ, বলা হচ্ছে যে দেশে বাস করে সেখানে জনগণের শাসন বিদ্যমান, মানে এখানে গণতন্ত্র আছে। গণতন্ত্র, জনগণের শাসন কিভাবে? মিস্টার লিঙ্কন বলছে ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন একটা বিখ্যাত সংজ্ঞা আছে, আমি একটু লিখে দিচ্ছি। Democracy is a government of the people, by the people, and by the people, and for the people. This is the definition. Democracy is the government of the people, by the people and for the people. এখন হিসাবটার মধ্যে আসো, যেখানে ছিলাম আমরা। উনি বলছেন জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের যে সরকার, সেটাই হচ্ছে গণতন্ত্র, সেটাই হচ্ছে ডেমোক্রেসি। তা এখন ফরিদের বাসকৃত দেশের শাসন ব্যবস্থার দোষগুণ ব্যাখ্যা করো। আচ্ছা, উপর দিকে একটু পড়ি। ফরিদ যে দেশে বাস করে সেখানে জনগণের শাসন বিদ্যমান, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করে এবং নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। তাইলে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করে, ওকে, এবং নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন সহ, মানে বাংলাদেশ সিস্টেম, এমপির আইন বানায়, এমপিদেরকে বলা হয় পলিসি মেকার বা ল মেকার, আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন, ওকে। ফরিদের বাসকৃত দেশের শাসন ব্যবস্থার দোষগুণ ব্যাখ্যা করো, মানে গণতন্ত্র, তুমি গণতন্ত্রের দোষ এবং গুণ ব্যাখ্যা করবা। দোষ হলে দোষ বলবা, গুণ হলে গুণ বলবা। তোমরা জানো গণতন্ত্রের দোষ আছে, গুণ আছে, সব কিছুই আছে। ভাইয়া বলেছি শুরুর দিকে। গুণগুলো কি? সব মানুষ এই জায়গায় অংশগ্রহণ করতে পারে, মত প্রকাশের স্বাধীনতা আছে, সাধারণ মানুষের পার্টিসিপেশনে সেখানে সরকারের পালাবদল হয়, হ্যাঁ, মানুষের মতামতের মূল্যায়ন হয়, এগুলো হচ্ছে গুণ। আর দোষ কি? দোষ হচ্ছে অযোগ্য মানুষ নির্বাচিত হইবার একটা সম্ভাবনা থাকে, কারণ যেহেতু সমস্ত মানুষের পলিটিক্যাল অ্যাওয়ারনেস সমান থাকে না, হ্যাঁ। তারপরে ধরো হচ্ছে ওই জায়গায় এমনও হইতে পারে অযোগ্য ব্যক্তি যদি নির্বাচিত হয়, তারপরে আলটিমেটলি শাসন ব্যবস্থাকে উনি ওই জায়গায় ভেঙে পড়তে পারে, বা সুষম বন্টন নাও হইতে পারে, নানান কিছু হচ্ছে, এটা তোমার হচ্ছে দোষ। এরপর উক্ত শাসন ব্যবস্থা নির্বাচনের সম্পর্ক ব্যাখ্যা করো। এটা একটা মারাত্মক প্রশ্ন এবং ভালো প্রশ্ন। কোথায় আসছে এটা? জামালপুর জিলা স্কুল। উক্ত শাসন ব্যবস্থা এবং নির্বাচনের সম্পর্ক ব্যাখ্যা করো। তুমি এখানে এই কথাটা এরকম বলবা, জ্ঞানটা বলবা যে উক্ত শাসন ব্যবস্থা এবং নির্বাচনের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, এভাবে জ্ঞান বলবা। বলার পরে ব্যাখ্যায় গিয়ে বলবা অবিচ্ছেদ্য কেন বলবা। দেখো, গণতন্ত্র ছাড়া, সোজা কথায়, গণতন্ত্র ছাড়া নির্বাচন অচল, নির্বাচন ছাড়া গণতন্ত্র আরো বেশি অচল। গণতন্ত্র যদি এমন হয় যে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে ওই সরকার ব্যবস্থাটা পরিচালিত হবে এবং তারা কাজ করবে, এটা যদি গণতন্ত্র হয়ে থাকে, তাহলে তুমি বলো সাধারণ মানুষের ভোট, যেটা যে ভোটের মাধ্যমে ঘটনাটা ঘটবে, এটাই তো নির্বাচন। আমি কি বুঝাতে পারছি কি পারিনি? সাধারণ মানুষের ভোটের মাধ্যমে যদি সেখানে প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের মতামত প্রকাশের মাধ্যমটা কি? আমি একজন সাধারণ মানুষ, আমার পছন্দ অপছন্দ প্রকাশ করার সিস্টেম কি, পদ্ধতি কি? নির্বাচন। আমি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমার মতামত, আমার পছন্দ অপছন্দকে প্রকাশ করব। এখন তুমি দেখো, গণতন্ত্র যদি হয় সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত সিস্টেম, তো সেই সিস্টেমটা রান করে নির্বাচনের ভিতর দিয়ে। নির্বাচন নাই তো মানুষের মতামত প্রকাশ করার সুযোগ নাই, নির্বাচন আছে তো মানুষের মতামত প্রকাশ করবার সুযোগ আছে। এখন বুঝছো? এই জন্য উক্ত শাসন ব্যবস্থা মানে গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচন একে অপরের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে রিলেটেড, তুমি একটাকে ছাড়া আরেকটাকে কল্পনা করতে পারো না, একটাকে ছাড়া আরেকটাকে ভাবতেই পারো না, সম্ভব না। এই হচ্ছে কথা। তারপরে আসো,
মিস্টার রহিম একটি সুসংগঠিত নাগরিক সমষ্টির প্রতিনিধিত্ব করেন। তার সংগঠনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কর্মসূচি প্রদান করে জনসমর্থন আদায়ের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। সেই লক্ষ্যে তিনি উক্ত সংগঠনের পক্ষে অবিরাম কাজ করে যাচ্ছেন। এত সহজ প্রশ্ন আসছিল কবে? বোর্ডে আসছে 2017 সালে। মিস্টার রহিম একটি সুসংগঠিত নাগরিক সমষ্টির প্রতিনিধিত্ব করেন, মানে উনি রাজনৈতিক দল নিয়ে কাজ করে। তার সংগঠনের উদ্দেশ্য হচ্ছে, মানে যে সংগঠন মানে এটা রাজনৈতিক দল, বিভিন্ন কর্মসূচি প্রদান করে জনসমর্থন আদায়ের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। ভাই তোমাদের রাজনৈতিক দলের ডেফিনেশন দিছিলাম, মনে আছে? একদম হুবহু দেখো, খাপে খাপ মিলে গেছে। ক্ষমতা অর্জন, ওকে। সেই লক্ষ্যে তিনি উক্ত সংগঠনের পক্ষে অবিরাম কাজ করে যাচ্ছেন, মানে রাজনৈতিক দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। মিস্টার রহিম যে সংগঠনের প্রতিনিধিত্ব করছেন তার ভূমিকা ব্যাখ্যা করো। উনি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। রাজনৈতিক দলের তার ভূমিকা ব্যাখ্যা করবা। একটা রাজনৈতিক দল কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় অবদান রাখে, গণতন্ত্র চর্চায় অবদান রাখে, কিভাবে মানুষের সাথে তার সম্পৃক্ততা থাকে, কিভাবে তার দাবি দেওয়া আদায়ের জন্য মানুষের সাথে কাজ করে, মানুষের পালস বুঝে কিভাবে তার কর্মসূচি প্রদান করে এবং সেগুলোকে অপারেট করে, এই সব কিছু মিলে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালিত হয়। তো তুমি এটা লিখবা। উক্ত সংগঠনের সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভাইয়া এখানে যেটা বলছিলাম, একটাকে ছাড়া আরেকটাকে তুমি বাদ দিতে পারবা না। ওই যে উক্ত শাসন ব্যবস্থা ও নির্বাচন, নির্বাচন মানে রাজনৈতিক দল। আবার দেখো এই কথাটাকে এই জায়গায় একটু মডিফাই করব। উক্ত সংগঠনের সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ডেফিনেটলি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই হচ্ছে জনগণের মতামতের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে। তো প্রার্থী আসবে কই থেকে? ওই সংগঠন থেকে। তাহলে দেখো আবার রাজনৈতিক দল ছাড়াও গণতন্ত্র অচল। তাহলে রাজনৈতিক দল, নির্বাচন, গণতন্ত্র তিনটা হচ্ছে মনে করো অঙ্গাঙ্গী। তুমি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছো, জনগণের মতের প্রকাশ, মতের প্রকাশের নাম হচ্ছে নির্বাচন। জনগণ মত প্রকাশ করে কি করবে? কাউকে না কাউকে নির্বাচিত করবে। তো উনি কে? উনি কোন রাজনৈতিক দলের মানুষ, বুঝতে পারছো? সুতরাং উক্ত সংগঠনের সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক মানে এত বেশি ঘনিষ্ঠ, পুরো অঙ্গাঙ্গী অবস্থা। তাহলে তুমি কি উক্তিটির সাথে একমত? যুক্তি দাও। অবশ্যই স্যার। কি বলেন স্যার? ডেফিনেটলি আমি অবশ্যই এখানে শতভাগ একমত। ওকে, তারপরে আসো আমরা এখান থেকে অনুধাবন নিব, তারপরে হচ্ছে এরপরে আমরা জ্ঞান জানবো, তারপরে আমরা হচ্ছে এমসিকিউ জানবো। আমরা সব কিছুই জানবো আস্তে আস্তে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করো। প্রাচীন গ্রিসে যে ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত ছিল সেটি ব্যাখ্যা করো। বিরোধী দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। ইলেকটোরাল কলেজ ধারণাটি ব্যাখ্যা করো। গণতন্ত্র নির্বাচন অবিচ্ছেদ্য কেন? নির্বাচন কমিশন কি ব্যাখ্যা করো। গণতন্ত্র সরকারের জনপ্রিয় ধরন কেন ব্যাখ্যা করো। দায়িত্বশীল শাসন ব্যবস্থা কোনটি ব্যাখ্যা করো। চমৎকার সব প্রশ্ন। নিচের দুইটা হচ্ছে রংপুর ক্যাডেট এবং চিটাগং কলেজের স্কুল, বাকি সবগুলো উপরেরগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন। প্রথমটা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। তুমি বলবা রাজনৈতিক দল গণতন্ত্রের চর্চা করে। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে মানুষকে তার মত প্রকাশ করার সুযোগ করে দেয়। সুযোগ করে দিয়ে নিজেরা কি করে? গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে সরকার গঠনের প্রচেষ্টা চালায়। সুতরাং রাজনৈতিক দল মূলত হচ্ছে গণতন্ত্রের চালিকা শক্তি। তারা এটাকে কি করে? রান করায়। তারপরে প্রাচীন গ্রিসে যে ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত ছিল সেটি ব্যাখ্যা করো। প্রাচীন গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা ছিল। প্রত্যক্ষ নির্বাচন না ডিরেক্ট, প্রত্যক্ষ গণতন্ত্র ছিল। এটা পরোক্ষ গণতন্ত্র না, অর্থাৎ নিজেরা নিজেদের সবকিছু করতো। ভাই শুরুতে ব্যাখ্যা করছি। বিরোধী দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করি। ইয়াস, ইংল্যান্ডে এটাকে বলা হয় শ্যাডো গভর্নমেন্ট। তোমাদেরকে একটা তথ্য দেই, যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা সেটাকে বলা হয় তোমার পার্লামেন্টারি সিস্টেম। এটা ইংল্যান্ড থেকে আসছে। আর যেসব দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সেটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, সেটা আমেরিকা থেকে আসছে। সো আমাদের যে সিস্টেমটা পার্লামেন্টারি গভর্নমেন্ট, এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে ইংল্যান্ড থেকে। তো কোয়েশ্চেন করছে বিরোধী দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ইংল্যান্ডে বিরোধী দলকে বলা হয় শ্যাডো গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের ছায়া। তারা সরকারকে পর্যাপ্ত এবং প্রপার সমালোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সরকারকে রাইট ট্র্যাকে থাকতে বাধ্য করে। অর্থাৎ বিরোধী দল যদি তার কার্যকরী ভূমিকা পালন করতে পারে, বিরোধী দল যদি প্রপারলি অ্যাক্টিভ থাকে, দেন একটা রাষ্ট্রে সরকারি দলে যারা থাকবে তাদের ভুল করার সম্ভাবনা কমে, অথবা তারা ভুল করতে চায় না, অথবা তারা স্বেচ্ছাচারী হয় না। সো বিরোধী দলের খুব শক্তিশালী ভূমিকা আছে। ইলেকটোরাল কলেজ এটা ইউএস এর একটা সিস্টেম।
আমাদের এই দেশে মনে করে আমরা এমপি নির্বাচন করি, ওরা নির্বাচন করে ইলেকটোরাল কলেজ, সাধারণ মানুষের ভোটে ইলেকটোরাল কলেজ নির্বাচিত হয়। এরকমের ইলেকটোরাল কলেজ হচ্ছে 538টা। 538-এর মধ্যে 270টা ভোট যিনি পাবেন তিনি প্রেসিডেন্ট হবেন। সোজা কথা, একদম সহজ করে বুঝাইলাম। আমাদের যেমন এমপি নির্বাচিত হয়, ওদের দেশে হয় ইলেকটোরাল কলেজ। এক একটা স্টেটে ইলেকটোরাল কলেজের সংখ্যা এক এক রকম, জনসংখ্যা কেমন তার উপরে ইলেকটোরাল কলেজের সংখ্যা। যেমন ক্যালিফোর্নিয়াতে মানুষ বেশি, ওখানে ইলেকটোরাল কলেজও বেশি। লাস্ট ইলেকশনে সেখানে 54টা ছিল। তো সারা আমেরিকায় 50টা অঙ্গরাজ্য মিলে 538 ইলেকটোরাল কলেজ আছে। তার মধ্যে 270টা ভোট, মানে ইলেকটোরাল কলেজরা নির্বাচিত হবেন প্রথমে, তারপরে তারা আবার ভোট দিবেন প্রেসিডেন্টের জন্য। 270টা যে প্রার্থী পাবেন বা তার বেশি তিনি প্রেসিডেন্ট হবেন। এরপরে গণতন্ত্র, নির্বাচন অবিচ্ছেদ্য কেন বলেছি, নির্বাচন কমিশন বলেছি, জনপ্রিয় সরকারের ধরন কেন। এটা আসলে তোমার বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশের কনটেক্সট তুমি যদি এখন দেখো তাহলে বুঝতে পারবা মানুষ মত প্রকাশ করার পক্ষে, মানুষ কথা বলতে চায়। আবার গণতন্ত্র কিছু সিস্টেম নিজেরা প্র্যাকটিস করে, ওই যে উদারতাবাদ, লিবারালিজম, মুক্তবাজার অর্থনীতি, তার সাথে এই জিনিসগুলো জড়িত। অর্থাৎ গণতন্ত্র জনপ্রিয় হওয়ার সবথেকে বড় কারণ গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে প্রমোট করে। অর্থাৎ একটা মানুষ সে তার নিজের পার্সোনাল স্বাধীনতার জায়গা থেকে কি কি করতে পারবে, কি কি করা উচিত, এই জাতীয় জিনিসগুলো সে প্র্যাকটিস করে। সো গণতন্ত্র সরকারের জনপ্রিয় ধরন হবার কারণ হচ্ছে এটা। এরপরে দায়িত্বশীল শাসন ব্যবস্থা কোনটি ব্যাখ্যা করো। দায়িত্বশীল শাসন ব্যবস্থা গণতন্ত্র, সিম্পলি এটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা। কারণ এটা এই জন্য দায়িত্বশীল, আমি আমার দায়িত্ব আরেকজনের উপরে দিলাম, সে তার আমার অর্পিত দায়িত্ব বলে সে কাজ করলো। এবং সে যদি চাল্টিবাল্টি করে, যদি আমার কথা না শুনে উল্টাপাল্টা করে, যদি দুর্নীতি করে, যদি আমার অধিকারকে হরণ করে, তাহলে আমি পরবর্তী নির্বাচনে তার আবার কি করব, ফুঁস করাই দিব, তাকে আমি আর ভোট দেবো না, আরেকজনকে দিব। এরপরে আসো রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। বলেছি রাজনৈতিক দল হচ্ছে একটা সংগঠন, এমন একটা সংগঠন যারা গণতন্ত্রের চর্চা করে, জনমতের প্রতি আস্থা রাখে বা জনমতকে তারা মূল্যায়ন করে, এবং রাজনৈতিক চর্চার মাধ্যমে তারা কি করতে চায়, তারা হচ্ছে তোমার সরকার গঠন করে, কি বলে, ক্ষমতায় গিয়ে সরকার গঠন করতে চায়। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লেখো। ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই যে লেখা আছে, জনগণের জন্য, জনগণের এবং জনগণের দ্বারা যে সরকার হয় সেটাই হচ্ছে গণতন্ত্র। গেটিসবার্গ স্পিচে তিনি এই কথাটা বলেছিলেন। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? যেখানে সমস্ত নাগরিক শাসন কার্যে অংশগ্রহণ করে সেটাকে। একনায়কতন্ত্র কি? একজন মানুষ যখন একটা রাষ্ট্রের সমস্ত সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যান তখন সেটাকে বলে একনায়কতন্ত্র। এটার মূল কথা হচ্ছে এক দেশ, এক জাতি, এক নেতা, এক মত, সব একে একে চলে। বুঝতে পারছো? এটাকে বলা হয় একনায়কতন্ত্র। দেন আসো আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। গণতন্ত্রকে মূর্খের এবং অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন কে? এটাকে অনেকেই বলেছেন, তার মধ্যে এখানে যাদের নাম আছে তার মধ্যে হচ্ছে এরিস্টটল। রাজনৈতিক দলের উদ্দেশ্য জাতীয় সমস্যা চিহ্নিত করা, ইয়েস। জনসমর্থন সৃষ্টি করা, ইয়েস। যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া না, যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া না, তারা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায়। তাহলে আমরা উপরের দুটাকে নিব। রিটার্নিং অফিসারের কাজ কি? নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ, মনোনয়নপত্র বাছাই, নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রণয়ন। রিটার্নিং অফিসার যখন ইলেকশন হয় তখন তিনি নির্বাচন পরিচালনা করেন। ওনার কাজ হচ্ছে একজন রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনা করেন। পৃথিবীর কোন দেশে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা এখনো চালু আছে? ইংল্যান্ড, সুইজারল্যান্ড, পাকিস্তান, গ্রিসে বলা হচ্ছে আংশিকভাবে, সুইজারল্যান্ডে। আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত শক্তিশালী সুসংগঠিত সরকার ব্যবস্থা, জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা, আস্থাশীল ও সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন, রাজনৈতিক দলের শাসন। নিচেরটা সব থেকে ভালো উত্তর, কারণ এই বাকি সবগুলোকে তুমি এখানে ব্রেন করতে পারবা। কোনো না কোনো দল গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে পলিটিক্সের চর্চার মাধ্যমে সরকার গঠন করে। সো আলটিমেটলি এটা গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন, কল্যাণমূলক শাসন, প্রতিনিধিত্বমূলক শাসন। অল আর কারেক্ট, আমরা সবগুলোকেই নিব। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা জনসমর্থন সৃষ্টি করা, ইয়াস। নির্বাচনের প্রচারণা চালানো, ঠিক। নাগরিকদের মধ্যে রাজনৈতিক চেতনা গড়ে তোলা, এটাও তো ঠিক। সো আমরা সবগুলোকে উত্তর হিসেবে এখান থেকে পিক করতে পারি। বুঝছো? বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? আমাদের যে সংবিধান আছে ওটার 65তে সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্য ক নামক একটি সংস্থা রয়েছে যার কাজ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। ওকে, মানে নির্বাচন কমিশন। উক্ত সংস্থার কাজ রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া, মনোনয়ন সংক্রান্ত বিতর্ক মীমাংসা করার জন্য, না এটা না।
জনসমর্থন সে সৃষ্টি করে না, উপরের দুইটা নিয়ে সে কাজ করে। সে হচ্ছে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়, মনোনয়নপত্র সংক্রান্ত বিতর্ক সেটা সে হচ্ছে মীমাংসা করে। গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কি? নির্বাচন, সচেতন নাগরিক, গঠনমূলক রাজনীতি, সুবিচার। এখান থেকে যদি একটা পিক করতে হয় তাহলে নির্বাচন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্য কত? 50। এরপরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভায় কি হয় দেখি তো। আইনসভায় অধিকাংশের মতামত গৃহীত হয়, জনগণের স্বার্থ সংরক্ষিত হয়, নীতি বিবর্জিত প্রতিনিধিত্বের সুযোগ থাকে। একটু খেয়াল করো, বলছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভা মানে হচ্ছে আমাদের যেটা সংসদ, এখানে অধিকাংশের মতামত গৃহীত হয়, এটাকে তুমি বাদ দিতে পারবা? জনগণের স্বার্থ সংরক্ষিত হয়, এটাও ঠিক আছে। নীতি বিবর্জিত প্রতিনিধিত্বের সুযোগ থাকে। এখন ওই যে গণতন্ত্রের দোষ আর গুণ যদি দেখো, তাহলে গণতন্ত্রের দোষ হিসাবে নিচেরটা নিতে হবে, কারণ অনেক খারাপ মানুষ আছে যারা নির্বাচনে পাশ করতে পারে, সুতরাং আমরা সবগুলোকেই নিব। এরপরে দেখো, ক নামের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমে 5 জনকে ভোট দিয়ে বাছাই করলো। ওই 5 জন একত্রে বসে একমত হয়ে একজনকে শ্রেণী ক্যাপ্টেন নির্বাচন করলো। ওকে, তো প্রথমে তারা 5 জনকে বাছাই করছে, সবাই মিলে আবার একমত হয়ে একজনকে নিছে। বাংলাদেশে এ ধরনের নির্বাচনের প্রতিফলন ঘটে রাষ্ট্রপতি নির্বাচন, ইয়েস, কারণ এমপি যারা হন তাদের মধ্য থেকে তারা ভোটাভুটি করে প্রেসিডেন্ট নির্বাচন করেন। সাধারণ নির্বাচন না, এটা তো এমপি হওয়ার নির্বাচন সরাসরি। মহিলা এমপি নির্বাচনে এক্স্যাক্টলি, কারণ মহিলা এমপিটাও পরোক্ষ, কারণ যারা এমপি হয়েছে তাদের মধ্য থেকে আনুপাতিক হারে ওই দলগুলো ডিসিশন নেবে তারা কাকে সংরক্ষিত আসনে মহিলা হিসেবে এমপি হিসেবে বসাবেন। সুতরাং উপরেরটার নিচেরটা ঠিক, মানে 1 আর 3 ঠিক। এরপরে আসো, গণতন্ত্রের মূল উদ্দেশ্য হল জনগণের স্বাধীনতা, বিচার, কল্যাণ শাসন যেটা, এটা কল্যাণ সাধন, শাসন না, কল্যাণ সাধন। গণতন্ত্রের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন। রাজনৈতিক দলের উদ্দেশ্য দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দলের বিরোধিতা করা, নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন। রাজনৈতিক দলের উদ্দেশ্য দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দলের বিরোধিতা করা না, এটা বিরোধী দলের কাজ যদি বলো আর কি। রাজনৈতিক দল হইলেই সেটা করবে, নট লাইক দ্যাট। এই কাজটা বেসিক্যালি করে হচ্ছে বিরোধী দল, বুঝতে পারছো? তো সেখান থেকে আমরা নিব না। আর নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন, এটাও ঠিক, সুতরাং আমরা এটা নিব। নির্বাচন কমিশনের কমিশনারগণ কার নিকট পদত্যাগপত্র পেশ করতে পারেন? এখন নির্বাচন কমিশনের যারা কমিশনার থাকেন তাদেরকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট, সুতরাং তার কাছে, রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র পেশ করতে পারে। রাজনৈতিক দল রাজনৈতিক দল কেন দেশের স্বার্থ রক্ষা করবে? স্থায়ীভাবে ক্ষমতা লাভের আশায়, জনগণের আস্থা অর্জনের জন্য, নিজেদের আদর্শ বাস্তবায়নের প্রত্যাশা। নিজের দুইটা ঠিক, কারণ উপরেটা তুমি যদি নিতে চাও, উপরেটা ভালো উত্তর না। স্থায়ীভাবে ক্ষমতা লাভ করবার আশা, এটা ভালো লক্ষণ না। নিচে দুইটা ভালো উত্তর। কোন শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়? 16, 17, 18, 19। এটা হচ্ছে তোমার অষ্টাদশ শতক, মানে 1700 সালের পর। গণতন্ত্র হলো জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত শাসন ব্যবস্থা, উক্তি করেছেন আব্রাহাম লিঙ্কন। গেটিসবার্গ স্পিচ, গেটিসবার্গ একটা জায়গার নাম, ওখানে একটা ছোট্ট সংক্ষিপ্ত ভাষণে তিনি এই কথাটা বলেছিলেন। এবং আরেকটা দামি কথা বলেছিলেন, উনি বলেছিলেন ব্যালট ইজ মাইটার দেন বুলেট। ব্যালট মানে হচ্ছে জনগণের ভোট দেওয়ার যে পেপার, ওইটা ব্যালট ইজ মাইটার দেন বুলেট, এই কথা তিনি বলেছিলেন। বর্তমান বিশ্বে প্রত্যক্ষ গণতন্ত্র না থাকার কারণ রাষ্ট্রের আয়তন বেশি, এক্স্যাক্টলি, সবাই কাজ করতে পারবে না একসাথে বসে। রাষ্ট্রের নাগরিকের সংখ্যা বেশি, এটাও ঠিক। রাষ্ট্রের শিক্ষার হার বেশি, এটা ধরা মুশকিল হবে। আমরা উপরে দুইটা নিব, কারণ ভলিউম বড় হয়ে গেছে সবকিছুতে। জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটদানের মাধ্যমে, ব্যক্তি স্বার্থ অক্ষুণ্ণ রেখে। জনগণ তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে, উপরের দুইটা, সে নির্বাচনে অংশগ্রহণ করে আর ভোট দেয়, সুতরাং আমরা এ নিলাম। এক্স রাষ্ট্রের শাসন ব্যবস্থা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত। উক্ত রাষ্ট্রের শাসন ব্যবস্থার ধরন কোনটি? রাজনৈতিক দল দ্বারা পরিচালিত, মানে গণতন্ত্র। রাজনৈতিক দল আছে মানে গণতন্ত্র। ওকে, কোনটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়? নির্বাচনী এলাকা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র বিতরণ, নির্বাচনী তফসিল ঘোষণা। বলছে এখানে প্রথম কোনটা হয়? একদম ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা, তারপরে বাদ বাকি কাজ। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি? জনগণকে সমর্থন দেওয়া, অন্যের উপর প্রাধান্য প্রতিষ্ঠা, রাষ্ট্রের সমস্যা খুঁজে বের করে দলের উন্নতি অর্জন করা। এখান থেকে 3 নম্বরটা ভালো উত্তর, রাষ্ট্রের সমস্যা খুঁজে বের করা এবং সেগুলো সলভ করার জন্য কাজ করা।
নির্বাচন কমিশনের মেয়াদকাল কত? একটা নির্বাচন কমিশন যখন প্রেসিডেন্ট তৈরি করে দিবেন তখন এটার মেয়াদকাল হবে তখন থেকে 5 বছর। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় যুক্তরাজ্যে, আমেরিকা, গ্রিসে, প্যারিসে। গ্রিসে আমরা বলেছি ওটা প্রত্যক্ষ ছিল, তারপর সেটা পরোক্ষ হয়েছে, এটা গ্রিসে। কিন্তু যদি বলা হয় সংসদীয় গণতন্ত্র কোথায় আসছে প্রথম, তাহলে হবে ইংল্যান্ডে। সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দান করবেন? সংসদে যেটা বিল আকারে উত্থাপিত হয় সেটা ওই জায়গায় বিলটা পাশ হয়ে যাওয়ার পরে ওটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, প্রেসিডেন্ট তারপরে সেখানে সম্মতি দিবেন, এই হচ্ছে কথা। তো প্রেসিডেন্ট সম্মতি দেওয়ার জন্য 15 দিন সময় পাবেন, 15 দিন সময়ের মধ্যে তিনি সম্মতি দিবেন। যদি না দেন সেটাকে আবার কি করা হয়, 15 দিন মানে 15 কার্য দিবস, শুক্রবার, শনিবার বা ছুটির দিন বাদে যদি তিনি সম্মতি না দেন তখন সেটাকে আবার সংসদে পর্যালোচনা করার জন্য পাঠানো হয়, তারপরে সেটা পর্যালোচনা শেষ করে আবার তার কাছে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় প্রত্যক্ষ, পরোক্ষ, মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নাকি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে? দেখো, প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রথমত পরোক্ষ নির্বাচন হয়, পরে আবার একটা ইন্টারিম ইলেকশন থাকে। সো আমরা যেটা শেষটা যেটা এটা নিব, উনি নির্বাচিত হন, পরে আবার একটা প্রসিডিউর মেনটেন করা হয়। সো আমরা ডি জেড এর কারেকশন মানে সঠিক উত্তর হিসেবে নিলাম। এরপরে হচ্ছে কোনটি রাজনৈতিক দলের কাজ? সংবিধান রচনা, আইনের ব্যাখ্যা দান, আইন প্রয়োগ করা, গঠনমূলক বিরোধিতা। নিচেরটা গঠনমূলক বিরোধিতা। আন্দাজি না সরকার কোনো কাজ করলো আর আমার যা মনে ছিল তার উল্টাটা বলে দিলাম, না, একটা প্রসিডিউর মেনটেন করে সেটার যদি বিরোধিতা করার থাকে সেটা করা। গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার প্রতিনিধি কারা? মন্ত্রিসভা, মন্ত্রণালয়, বিরোধী দল, সংসদ। বিরোধী দল, তাদেরকে বলা হয় শ্যাডো গভর্নমেন্ট, তাদের প্রচণ্ড লেভেলের পজিটিভ ভূমিকা আছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সর্বনিম্ন শাস্তি কত? 6, 3, 2, 3 কারাদণ্ড যদি হয় আর কি। সর্বনিম্ন শাস্তি হচ্ছে তোমার 2 বছরের কারাদণ্ড। এরপরে আমরা শেষ দিকে চলে আসছি। ভালো থাকবো সবাই, তোমাদের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। আর কমেন্টে তোমাদের মতামত জানাও, কেমন লাগলো বইলো, এবং তোমরা কী চাও, কিভাবে চাও বরাবরই ভাই তোমাদের মনে করাই দিই, এগুলো জানাবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।